আপনাদের কথা এত অসংলগ্ন নিজুম মজুমদার, সরি টু সে, যে এইগুলাকে রেফারেন্স হিসেবে টানা খুব মুশকিল। আপনি তো টেনেছেন, কিন্তু আপনি তো আচ্ছা, টেনেছেন। আপনি তাহলে বলছেন যে আপনারা ভারতের অনুকম্পা না, চান আপনি না সুনির্দিষ্ট, বাংলাদেশে। আপনি অভিযোগটা সুনির্দিষ্ট ভাবে আনেন, কার এগেইনস্টে আনবেন সেটা বলেন, তারপর তো বলছি। আপনি তাহলে স্বীকার করছেন যে আপনারা ভারতের অনুকম্পা চান না বাংলাদেশের না না, রাজনৈতিক আমি আপনাকে এই পরিস্থিতিতে? প্রশ্নই করিনি, আপনি কথাটা ডিরেল করেন। আপনি বলেছেন যে ভারতকে আক্রমণ করার জন্য কেউ একজন বলেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কে বলেছে? আমার মনে আছে, আমি পড়েছিলাম সম্ভবত, ভারতের উচিত বাংলাদেশে হস্তক্ষেপ করা। ইভেন সজীব ওয়াজেদ জয়ী বলেছে বাংলাদেশে সরকারকে আপনি চাপ আপনার দিয়ে যে এক সিটিং এ আপনি কথাটা কিভাবে, এক সিটিং এ শুধুমাত্র আপনার কাছে তথ্য না থাকার কারণে আপনাকে কেমন খাবি খেতে হচ্ছে শাহেদ ভাই? না, এটা অভিযোগ খাবি যখন খাওয়া। আনবেন তখন আপনি আনবেন তো, যে এটা সুশান্ত দাস বলেছে, এটা নিজুম মজুমদার বলেছে, এটা সজীব ওয়াজেদ জয় বলেছে। আপনি বলতেই পারছেন না কে করেছে, আপনি কেমন যেন বিব্রত হয়ে গেছেন, কারণ আপনি না, জানেন না, আপনার কাছে নাই। না, এটা বিব্রত না। আপনি বলেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর দেন। আপনারা কি চান না, ভারতের অনুকম্পা চান না, এবং এই চাওয়া বলে কোনো কার্যক্রম আপনারা করেন নাই এখনো পর্যন্ত? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটা বলে নেই যে তাহলে আপনি একটা ভুল রেফারেন্স দিয়েছেন। বলেন। ইয়েস অর নো, ইয়েস অর নো, একটা ভুল রেফারেন্স দিয়েছেন, তারপর আপনার অ্যান্সারটা দিচ্ছি। আমি এইটা ভুল রেফারেন্স দেইনি, কারণ হলো যে কেন আপনি না বললেন যে বলেছে যে আক্রমণ করার জন্য ভারতকে? কে বলেছে? আমি তো নিশ্চিত রেফারেন্স আমার এই মুহূর্তে নাই। আমাকে 10 মিনিট সময় দিলে হয়তো আমি বের করতে পারবো, কিন্তু শোটা ব্যাকগ্রাউন্ড যাবে। আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, ঠিক আছে? এটা এই তো বলেন তো। আমার শত্রুরাও জানে যে না, আচ্ছা, আমি আমার মনে reference হয় দিয়ে কিন্তু কথা আমরা বলি। আগে বাড়ি আমরা যেখানটাতে ছিলাম, তবে এই হ্যাঁ। কথা তো ঠিক যে না, আমি ওনার শেষ কথাটার একটা জবাব দেই, যে ভারতের অনুকম্পা চাই কিনা। না না সুলতানা, আগেই বাড়ছি, পিছনে যাচ্ছি না। পেছনে রাখেন রাখেন রাখেন। উনি যখন বললেন, রাখেন আপা রাখেন রাখেন। রহমান, সুলতানা আপা, বলতে দেন, কারণ সুলতানা ভারতের আপা, অনুকম্পা চাওয়া এটা রাজনীতির, আওয়ামী লীগের সুলতানা আপা, রাজনীতির হ্যাঁ বড় হ্যাঁ, দেউলিয়া কথা, শাহেদ ওইটাকে ভাইয়ের ব্যাখ্যা করতে হবে। শাহেদ ভাইয়ের প্রশ্নটা বহুল ভাবে আমাদের বিরুদ্ধে বলা হয়, এটা জবাব দেওয়া দরকার। কিন্তু এই যে পেছনে আগে বাড়ার কথাটা, এটা আমাকে যেমন বলেছেন, সাথে সাথে কিন্তু শাহেদ ভাইকে একটু বলতে পারতেন যখন কোকো সাহেবের কথাটা এনেছেন। এখন আমি একটু পেছনে চলে যাব, আসলে যেতে হবে, কিন্তু সেটা আমার টার্ন আসার পরে, মানে আমাকে যখন একদম সলো বলতে দিবেন, আমি জাস্ট ওনার একটাই কথা বলি, যে বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর কোন রাষ্ট্রের, ভারত তো দূরের কথা, পৃথিবীর কারো কাছেই কোনোভাবে অনুকম্পা চায় না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের যে নীতিটা, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথেই বন্ধুত্ব। বাংলাদেশ যে আপনার জোট বিরোধী বা জোটবিহীন যেই আমাদের যেই প্রিন্সিপাল, পুরো হোল বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ সেটাতেই বিশ্বাস করে। কারো অনুকম্পা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই চায়নি এবং চাবেও না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর প্রত্যেকটা দেশ এক্সেপ্ট পাকিস্তান এবং ইসরায়েল, এই দুটো দেশের কোনো বন্ধুত্বও চায় না। এই দেশের দুটো, তাদের কোনো খারাপেও নাই, ভালোতেও নাই, শেষ। আমরা এদের চাই না, কিন্তু অন্য দেশের থেকে আমরা বন্ধুত্ব চাই, আমরা অন্য দেশের কাছ থেকে সাহায্য চাই, নানান বিষয়। প্রশ্নের উত্তর দিবেন, সেটা হলো যে আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে, ধরুন বিএনপির এই পরিস্থিতি হলো, বিএনপি কোন দেশে যে তার দলবল নিয়ে আশ্রয় নিবে? পৃথিবীর কোন দেশে যে নিবে? আওয়ামী লীগের কি পরিস্থিতি নিবে? আওয়ামী লীগের কি পরিস্থিতি হয়েছে? আওয়ামী লীগের কি পরিস্থিতি হয়েছে? এইটা তো শেখ হাসিনা তো এমন না যে নতুন একবার বেরিয়ে গেলেন বাংলাদেশ থেকে। 2007-8 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওনাকে চয়েস দেওয়া হলো দেশ ছেড়ে চলে যেতে হবে। খালেদা জিয়া বললেন যে না, উনি দেশের মাটিতে থাকবেন, উনি যাননি। কিন্তু শেখ হাসিনা তো গিয়েছিলেন, তাই না? বেরিয়ে গিয়েছিলেন দেশ থেকে। আপনার প্রধানমন্ত্রীকে যে না শাহেদ ভাই, মাননীয় প্রধানমন্ত্রীকে যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তখন মানে যে সময়টা বলছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তো উনাকে যে চয়েস দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনার কাছে রেফারেন্স আছে? আপনি তো রেফারেন্স ছাড়া কথা বলেন না। এটি রেফারেন্স না হলে শেখ হাসিনা কেন গিয়েছিলেন? তাহলে লন্ডনে চলে গিয়েছিলেন। মানে সোজা কথা হচ্ছে যে যেহেতু তিনি লন্ডনে গেছেন, সেহেতু আপনি মনে করেন চয়েস দেওয়া হয়েছিল, এটাই রেফারেন্স। তিনি মানে চালাইয়া দেন। এইবারও ওনাকে, আপনারা যারা দূর থেকে কথা বলছেন, এটা আপনাদের জন্য নিশ্চয়ই শাহেদ ভাই, আপনি জাম করছেন। আমার শুধু এই প্রশ্নটা জবাব দেন, যে উনাকে যে চয়েস দেওয়া হয়েছে সেটা রেফারেন্সটা বলেন। মানে এইটাই কি আপনার সেই রেফারেন্স, যে উনি যেহেতু লন্ডনে গেছেন সেহেতু চয়েস নিয়ে গেছেন, এটাই আপনার কথা? আমরা কি ধরে নিব? উনি এবার যেহেতু লন্ডনে গিয়েছেন, আপনি ধরে নিচ্ছেন, আপনার কাছে রেফারেন্স নেই, আপনি ধরে নিচ্ছেন। উনি এবার ইন্ডিয়াতে গিয়েছেন, কেন গিয়েছেন? আপনার রেফারেন্স হচ্ছে চালাইয়া দেন।
না, এটা চালিয়ে দেওয়া না নিজম মজুমদার। আপনি আপনার রেফারেন্স কোথায়? আপনি তো বলবেন যে ক খ গ ঘ ম চ ছ ট ঠ বলেছে, একটা নাম বলবেন তো, একটা ডকুমেন্ট দেখাবেন তো। আপনি সেই সময় তো কোনো কিছু ডকুমেন্টেশন অনুযায়ী হয়নি। নিজম মজুমদার, কেন আপনি এই বিষয়ে বাস্তবতাটা অস্বীকার করছেন? না, আমি বাস্তবতা অস্বীকার করছি না তো ভাই। শাহেদ ভাই ইউ নো মি ভেরি ওয়েল। বেগম শুনেন, জিয়া আমি একটা কথা দেশ বলি। ছেড়েছিল কিনা, আজকে পর্যন্ত দেশ ছেড়েছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাহলে আপনার জ্ঞাতার্থে আমি বলি, আপনার জ্ঞাতার্থে বলি, এক্ষুনি আমি আপনাকে দেখাতে পারবো এই প্রোগ্রামটা। আমি জাস্ট কথায় কথায় বের করে ফেলবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে। সেটা হচ্ছে ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম হিথ্রোতে। আমি নিজে মজুমদার উপস্থিত ছিলাম হিথ্রোতে। সেইখানে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আমি যাদের নাম মনে করতে পারি ওই সময়টাতে, আমাদের শহীদ চাচা ছিলেন। শোনেন, আমি বলি সেখানে সাংবাদিকদের সামনে, সেখানে আমি বলছি, আমি একজন সাক্ষী, একটা উইটনেস। আপনি একজন উইটনেসের কথা শোনেন। সেখানে আপনার ববি ভাই ছিলেন, সেখানে ছোট আপা ছিলেন কিনা আমি এটা মনে করতে পারছি না, কিন্তু সেখানে আর যারা ছিলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, তিনি দেশে ফিরতে যখন চেয়েছেন তাকে বোর্ড করতে দেবে না। তিনি বলেছেন আমার দেশে আমি যাব, আমি এখানে যাব, কেন আমাকে দেবে না? আমি অবশ্যই দেশে যাব। উনার টিকিট ক্যান্সেল করা, বোর্ড করতে দেওয়া হয়নি। এরপরে তিনি আবার টিকিট কিনে গিয়েছেন। আপনি কি বলছেন এটা? যে তিনি চয়েস দিয়েছেন। এইটা তো আপনি বললেন উনি যখন দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু উনি তো দেশ থেকেই লন্ডনে না, উনি দেশ থেকে গিয়েছেন কাজে। সেখানে সম্ভবত পুতুল খালার খুব সম্ভবত সেখানে কোনো একটা পারিবারিক ব্যাপারে তিনি বের হয়েছেন। আমি ওই জায়গাটা আপনি শোনেন, ভাই শোনেন, আপনি দুটা জিনিস হতে পারে। আপনি দেখেন, যাওয়ার কোনো সুযোগ নাই। আমি কিন্তু দেখেন দল সমেত তারা ভারতে আশ্রয় নিয়েছে, বিএনপির এই যাওয়ার আপনি এটা একবার না, আপনি এটা 500 বার বলতে পারেন, কিন্তু প্লিজ বলার আগে এটা বলবেন আপনার ধারণা, তাহলে এটা নিয়ে আমি তর্কই করব। কারণ আপনার ধারণা হতে পারে, কিন্তু আপনি যখন বলছেন যে একদম দায়িত্ব নিয়ে বলছেন এটা করা হয়েছে, তখন আমাকে জানতেই হবে রেফারেন্সটা কি। 2006-7 সালে আপনি লন্ডনে ছিলেন, আমি ঢাকায় দেশের মাটিতে সাংবাদিকতা করেছি। সুলতানুর রহমান আমার সহকর্মী ছিলেন, উনি জানেন। বঙ্গভবন থেকে আমরা লাইভ করেছি, এবং ওই ঘটনা প্রসঙ্গ আমাদের চোখের সামনে ঘটা। হ্যাঁ, ওই যে বিশেষ কারাগার, বিশেষ জেল, এগুলো আমাদের প্রতিদিনের জায়গা ছিল। তো আপনি লন্ডনে ছিলেন, আপনি বলছেন যে এরকম কিছু ঘটে নাই, কিন্তু আমার সামনে প্রধানমন্ত্রী বিবিসি, তারপরে যারা সাংবাদিক আছে তাদেরকে, তাও কোথায় করে না তো হিথ্রোতে। উনাকে যখন বোর্ড করতে দিলেন না, উনি যখন ফেরত আসছেন টার্মিনাল 3 থেকে, শোনেন ভাই, টার্মিনাল 3 থেকে যখন উনি ফেরত আসছেন, তখন সব সাংবাদিকরা ঘিরে ধরেছে। একটা মানুষ যদি আপনার কথাই আপনি কিভাবে কন্ট্রাডিক্ট করছেন শুনুন, আপনার কথা অনুযায়ী তাকে অপশন দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার। যদি সেটাই হয় তাহলে উনি ফেরত আসবেন কেন? তাহলে তিনি দেশের বাইরেই থাকবেন। ফেরত আসবেন কেননা তিনি সেই সময় দেখেছেন যে -2 যে থিওরি কিংবা বলা হচ্ছিল, উনি সাধারণত গ্রহণ করেছিলেন যে বিএনপি কে যদি মাইনাস করা যায়, কিন্তু যখন দেখলেন উনিও নিজের যে মাইনাস দেশের বাইরে চলে গেছেন, তারপর প্লাস হতে দেশের বাইরে আসছেন না। ওনার সাথে যে সমঝোতা ছিল, সমঝোতার নির্বাচন, এগুলো তো নতুন তথ্য না। বিবিসির সংবাদ দেখবেন, আপনি একটারও রেফারেন্স দেখাতে পারছেন না। আমার একদম সহজ প্রশ্ন, যে আপনি দাবি করেছেন সেই সময় তিনি একটা অপশন, তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল। যখনই কেউ বলছে যে তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল, তার ট্যাসিট বা মৌন মিনিং হচ্ছে যে এই তথ্যটা আপনি জানেন কে করেছে। আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি তখন বলেছেন যে এটাই বাস্তবতা, আমি তখন সাংবাদিকতা করেছি, সুলতান আপা আমাকে চেনেন, 2009 সালে আমি অমুক জেলে গিয়েছি, তমুক জেলে। ফাইন, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, ভালো বলেন, সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা, এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগতভাবে, কিন্তু সেগুলো আসলে প্রশ্ন নয়। প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটার এইটা তো সিরিয়াস একটা ব্যাপার, যে একজন মানুষকে, সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন, আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না, তাকে অপশন কেন দেওয়া হবে। মানে এন্ড অফ দ্য ডেতে আমি এটা জিজ্ঞেস করতামই যে কোনো ক্ষেত্রে। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনি রেফারেন্স দিতে পারছেন না। আমার মনে হয় কি এই জায়গাটা থেকে আমরা বের হই আলোচনাটা, কিন্তু যেটা বলার দরকার, আপনি বলছেন বের আপনাকে হতেই হবে, আপনি বেশি দূর আগাতে পারবেন না। আমি আগাতে পারবো না। আপনি বলছেন শেখ হাসিনা ফিরতে চেয়েছেন, আমার কথা উনি গিয়েছেন কেন, উনি বেরিয়ে গেছেন কেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আটকে গেছে, আমরা আর আগে বাড়তে পারছি না। এটা
এইটা না। 21 আগস্ট আওয়ামী লীগের একদম শেখ হাসিনা সবাইকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। আইবি রহমান মারা গেছে, সেই মামলার আসামি মারা যায়নি, খুন করা হয়েছে। আর তারেক রহমান এখন খালাস পেয়েছেন। কে ওই ঘটনা ঘটালো এখন? খালাস পাইনি, এখনো পেন্ডিং আপা। আচ্ছা, পেন্ডিং, মামলা পেন্ডিং। তারপরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উৎখাত করা হলো। তিনি উৎখাত করা হয়নি, মামলায় হেরেছেন। প্লিজ আপনারা কি এইভাবেই কথা বলতে থাকবেন? ওকে, মানে উৎখাত করা হয়েছে মানে বলতে কি বোঝাচ্ছেন? তাহলে সেই আদালতের রায় মিথ্যা। আচ্ছা, এরকম আমি আওয়ামী লীগ বোঝার জন্য আওয়ামী লীগের সমর্থক নিশীথ মজুমদারকে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে। তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেভলিউশন ঘটে গিয়েছে, পরিবর্তন, এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে। নিশীথ মজুমদারের চোখ দিয়ে শাহেদ ভাই ওই ব্যাপারটা কি জানেন, আমি প্রায় কিন্তু অনেকে বলতে শুনি আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না, আওয়ামী লীগ কিচ্ছু বোঝে না, সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা, পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে, শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না, তাদের কোনো সমর্থকরা বোঝে না, শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছেন। আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম, আমার যেহেতু কথাটা উঠেছে একটা করে বলি। আসলে শাহেদ ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা শাহেদ ভাই আসলে বলা ডিজার্ভ করার একটু বেশি। শাহেদ ভাই, আমি আপনার থেকে একটু সময়টা নিয়ে একটু বলছি। আপনি যে শুরুতে বলেছেন যে এদেরকে টোকাই বলা যাবে না, এদেরকে দখলদার বলা যাবে না। আচ্ছা, টোকাই, এই যে এরা টোকাই, এই টোকাই বলেছে বিএনপির এক সমর্থক, ওর নাম হচ্ছে আরাফাত রহমান শৈশব। সে বলেছে যে 138টা যে আপনার যে কিশোর গ্যাং আছে, ওরা প্রায় 1 বছর ধরে এই 138টা কিশোর গ্যাংকে একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে। আমার কথা না, বিএনপি সমর্থিত এই আরাফাত রহমান শৈশব নামে যে ছেলেটি আছে তার কথা। নাম্বার 1, এটা আমি শুরুতে আমি একটু বলি, আপনি নোট করেন। এই যে দেখেন, আমি কিন্তু আপনার কথা সময় আমি নোট করেছি। না, আপনার কথা বলার সময় আমি নোট করি, আপনি একটু নোট করেন, তাহলে হবে কি আপনার কথাও মানুষ শুনবে, আমার কথাও শুনবে। ওটা শেষ করি। আমার কথা শোনাটা একটু কষ্টের হয়তো হতে পারে, কারণ সত্য বলি তো। নিজু ভাই, আমরা শুধু শুনতে চাই না, দেখতেও চাই। আপনি এক কোনায় চলে যাচ্ছেন, মাঝখানে আসেন। হ্যাঁ, নজরুল ভাই বেশি উত্তেজিত হয়, একেবারে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আমি বিশ্বাস করেন, আমি একেবারে উত্তেজিত না। আমি খুব মজা পাচ্ছি শাহেদ ভাইয়ের সাথে কথা বলতে। শাহেদ ভাই, আই এম নট ইউর এনিমি, ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? আমরা কেউ কারো এনিমি না। শুনেন, আপনি আমার প্রতিপক্ষ। এটা বলেন, আমাকে বলে নয়া নিঝুম মজুমদার। ঠিক আছে, আমি জানি না আমি কোথায় নয়া নিঝুম মজুমদার, কিন্তু আমার যখন সুলতানা বললো যে নিঝুম মজুমদারের সাথে বসতে হবে, তো আমি বললাম যে ঠিক আছে, দিস ইজ এ গুড চান্স টু মেক এ ডিফারেন্সিয়েট যে আই এম নট নিঝুম মজুমদার। তার মানে আপনি একটা ব্র্যান্ড নিঝুম মজুমদার, মানে আওয়ামী লীগের ব্র্যান্ড আপনি। হ্যাঁ, সো আমি যখন কথাবার্তা বলি, এই উগ্র সমর্থকরা মনে করে যে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। আসলে দেখতে পাই শাহেদ ভাইকে প্রচুর আক্রমণের মধ্য দিয়ে যেতে হয়, আই নো। না, শাহেদ ভাইকে আমি একটা ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করি। শাহেদ ভাইকে এটা দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, দুজনেরই সমালোচকরা বলে আপনারা দুজনই রয়্যাল এজেন্ট। শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শাহেদ ভাইয়ের একটা কথা, শাহেদ ভাইকে আমি একটা প্রশংসা আমি অবশ্যই করব। সেটা হচ্ছে শাহেদ ভাই আমার কাছে শাহেদ ভাইকে খুবই জামাতের ব্যাপারে অত্যন্ত মানে অসম্ভব রকমের শক্তিশালী অবস্থান মনে হয় তাদের বিরুদ্ধে, যেটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা, এই কথাটা বলার পরে আমি যে কথাটা বলতে চাই যে তাদেরকে টোকাই বলেছি কেন? টোকাই বলেছি কারণ বিএনপির বা এই আন্দোলনে যারা ছিল, সবাই শাহেদকে জামাতি বলেছে। I don't think so he is a জামাতি। এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, I don't think so। হ্যাঁ, আচ্ছা, থাকতে পারে না যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তারপর অন্য কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ বিরোধী, তার মানে তো তিনি আসলে জামাতি না। মানে আমি আসলে ওনাকে একটা জায়গাতে আমি ভাউচ করব, বা একটা জায়গাতে আমি বলবো যে তিনি খুবই ভালোভাবেই জামাত বিরোধী একজন মানুষ। আচ্ছা, এখন আমি যেই আলাপটাতে আমি আসতে চাই সেটা হচ্ছে টোকাই কেন বলেছি। এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এই রিপোর্টটাকে আমি ভাউচ করি না, আমি এই রিপোর্টটাকে মানিও না, কিন্তু এই রিপোর্টে একটা তথ্য আছে। 55 নম্বর যে প্যারা, সেখানে 205 নম্বর পেজে পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে টোকাইরা ছিল। তারপরে এই আন্দোলনে যে ছেলেটা জড়িত ছিল, যে বিএনপি সমর্থক প্লাস আন্দোলনে ছিল বা এই জঙ্গি হামলাতে ছিল,
সেই ছেলেটা বলেছে এরকম টোকাই কি 138টা টোকাই সংগঠন, অর্থাৎ যে কিশোর গ্যাং, এগুলো তো টোকাই, আসলে রাস্তার মধ্যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়, এগুলো তো টোকাই। এই টোকাইরা ছিল, এই কারণে তাদেরকে টোকাই বলেছি, ফলে আমার এই তথ্য তো মিথ্যা না। আচ্ছা, দ্বিতীয় দখলদার এই কারণে বলেছি যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকারের কোনো অস্তিত্বই নাই। সংবিধানের 106 অনুযায়ী আপনার সুপ্রিম কোর্ট মতামত দিয়ে বলতে পারে, এটাকে সম্ভবত ডক্ট্রিন অফ নেসেসিটি বলা অভিহিত করা হয়। সেটাও তো আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন অ্যাপেলেট ডিভিশনে, তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেখানে কোনো স্বাক্ষর নাই, সেখানে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই শব্দটা আছে, অর্থাৎ একেবারে কোনো ডকুমেন্টেশন ছাড়া। এবং শুনানি কিভাবে হয়েছে যদি আপনার প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে থাকে, ফলে সেই কারণে দখলদার বলেছি। দখলদার কারা? যারা ক্ষমতা দখল করে তাদেরকে বলেছি। তা আমি তো আইনি ভাবে বা যে কোনো যৌক্তিক ভাবে আমি কারেক্ট, আমাকে একটু ইনকারেক্ট দেখান, আমি মেনে নেব। আমি খুবই যুক্তি পছন্দ করি, যুক্তিটা আমাকে দেন, আমি মেনে নেব। আচ্ছা, এরপরে বলেছে যে সিঙ্গাপুরে বা হোয়াট এভার, মানে যেখানে ডিসপিউট আছে, যে তিনি দেশে ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন, কোকো সাহেবকে আপনার নির্যাতন করা হয়েছে, এই কারণে প্রধানমন্ত্রী একটা শব্দটা উনি বলেছেন ফটো আপ করার জন্য, না ফটো আপ করার কথাই তো বলেছেন। আচ্ছা, আমি যদি এইটা ধরি যে প্রধানমন্ত্রী সেখানে একটা ভান করেছেন, এটা উনি বলতে চান, তাহলে একেবারে শুরু থেকে আসি। সুলতান আপা এই শুরু একেবারেই রাজি না, অতীতে যেতে রাজি না। সৌহার্দ্যের প্রশ্নতে আমি আসি। খুনি ফারুক, বঙ্গবন্ধুর খুনি ফারুক, সে গিয়ে বলেছে আপনার বঙ্গবন্ধুকে খুন করতে চায়। ডেপুটি বা যিনি আপনার সেনাপ্রধানের ঠিক পরের যিনি ছিলেন, সেই তথ্য অনুযায়ী তথ্য আমাদেরকে বলছে যে জিয়াউর রহমান সাহেব সেই সময় বলেছেন যে তোমরা জুনিয়ররা যা খুশি করো। এই কথাটা প্রথম শুধুমাত্র যে ওই মাস্কেরানাসের ওই বইতে বলেছে তা না, আমার কাছে আছে সানডে টাইমস 30 মে 1976 সালে সানডে টাইমস এর অরিজিনাল কপিটা আছে, ফারুক রহমানের নিজের স্বাক্ষর করা, সেইখানে বলা হয়েছে। এরপরে সুগন্ধা, মেঘনা, পূর্ণিমা, সেই সময় সাক্ষাৎকার সহ অনেকগুলো সাক্ষাৎকার, প্রচুর বই, নথিপত্র, তারপরে ক্রিস্টোফার হিচিন্সের দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার, তারপরে হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স নিক্সনের, এরকম অসংখ্য প্রসিদ্ধ বইতে জিয়াউর রহমানের সম্পৃক্ততা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। মিজানুর রহমানের খানের যে বইটা আছে মার্কিন দলিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে জিয়াউর রহমান অস্ত্র নিরীক্ষার জন্য বা কি কি অস্ত্র বাংলাদেশ আনতে পারে এটার জন্য ফারুক রহমানকে পাঠিয়েছে, রশিদকে পাঠিয়েছে ঠিক মুক্তিযুদ্ধের পরপর। যদিও এটা নির্দেশ করে না যে এই অস্ত্র দেখতে যাওয়াটাই খুনের জন্য পাঠানো, এটাও আমি মনে করি। কিন্তু অনেকগুলো এভিডেন্সকে যখন একত্রিত করা হয়, জিয়াউর রহমান জড়িত ছিল, কমপ্লিটলি জিয়াউর রহমান জড়িত ছিল। আপনার জামিল সাহেব, লেফটেন্যান্ট কর্নেল জামিল, তার বইতে বলেছেন যে জিয়াউর রহমান গিয়ে যখন বলেছে, তখন তিনি এই সংবাদ শুনে বলেছেন যে প্রেসিডেন্ট ইজ দেয়ার। এই প্রত্যেকটা ঘটনা নির্দেশ করে, বিশেষ করি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল। বলছি প্রাকৃতিকগতভাবে আপনি মিথ্যা কথা বলতে যে বাধাগ্রস্ত হচ্ছেন, আমার মনে হয় আপনি একটু রেস্ট নেন। কারণ হলো না সাহেব ভাই, এটা একটু আমার প্রতি একটা খুবই অন্যায় কথা আপনি বলেছেন। আমার অ্যাজমার সমস্যা আছে। আমি যখন আমার নিজেরও আজকে অনেক, আর আমি যে রুমে বসে আছি সেখানে প্রচুর পুরনো বই, ওই ছোট ছোট কণাগুলো এখানে আসলে আমার প্রচুর আমি কাশি। সো এটা আমার প্রতি একটু ক্রুয়েল একটা মন্তব্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপনার, আমি দুঃখিত, বাট আপনি অসত্য তথ্য দিয়েন না আর কি। হ্যাঁ, আমি অসত্য তথ্য দেইনি তো। আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি তো রেফারেন্স দিয়ে বলেছি। আপনি যদি আমাকে সময় দেন, যতগুলো বইয়ের নাম বললাম খুলে দেখাবো। আমি লিখি নাই তো, বইয়ে লিখেছে, লেখকরা লিখেছে। আমি আপনাকে সানডে টাইমস এর উদাহরণ দিয়েছি, বইয়ের উদাহরণ দিয়েছি। আমি তো তথ্যের উপরে কাজ করি। এখন আপনি আমাকে প্রমাণ দেন যে কোকো সাহেবকে প্রধানমন্ত্রী মেরেছেন। আমারও খুব করছে, সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনি জানেন যে খুনি ডালিমের একটা ইন্টারভিউ পাবলিশড হয়েছে, সেখানে তিনি বলছেন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান এবং তারা শপথ করেছেন। এক্স্যাক্টলি, এক্সট্রিমলি থ্যাংক ইউ যে আপনি এটা উঠিয়েছেন যে রক্ত শপথ করেছে, রক্ত শপথ করেছে আপা, রক্ত শপথ করেছে। যে প্রতিক্রিয়া কি দেখিয়েছে? দেখায়নি কিন্তু, মানে এটা তো মাত্র 2-3 মাস আগের ঘটনা। শুনেন, আমি বলি নিজম মজুমদার, আপনি নিশ্চয়ই জানেন, আমার কট্টর আওয়ামী লীগ সমর্থকরাও জানে যে আমি
রাজনৈতিক হত্যাকাণ্ডের সবসময় সমালোচনা করেছি। আমি কোনোদিন ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমি অনেক কথাবার্তা বলি, কিন্তু ব্যক্তি শেখ মুজিবকে অশ্রদ্ধা করে কোনো কথা বলিনি কখনো। কারণ আমি মনে করি ইতিহাসে যার যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত, এবং সেই জায়গায় তার যে অবদান, মুক্তিযুদ্ধের আগের নেতৃত্ব, এগুলো তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু যে পরিস্থিতিতে বাংলাদেশ ৭২-এর পর থেকে দেশ চলেছে, আমি এটাও মানি অনেকেই বলেন যে মুজিবুর রহমান গুন্ডা ছিলেন, গুন্ডাগিরির কারণে তাকে মানুষ খেপেছিল। আমি মনে করি নতুন একটি দেশ স্বাধীন করার পরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়েছে, সেজন্য তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, বাকশালের মতো সিদ্ধান্ত নিয়েছেন, সব পত্রিকা বন্ধ করেছেন। কিন্তু তার যে প্রয়াণ কিংবা তার যে হত্যাকাণ্ডকে শুধুমাত্র যদি আপনারা ক্ষোভের হিসেবে দেখেন, তখনকার প্রেক্ষাপট যদি আপনারা বাস্তবতায় না নেন, সেটা যেমন একটা ব্যর্থতা, তেমনি এই যে জুলাই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আপনারা যদি না বিবেচনায় নিয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে কেন দেশ থেকে বাইর করা হলো এটাই যদি আপনাদের অভিযোগ হয়, তাহলে ওইটাও একটা ব্যর্থতা হবে আপনাদের, আমি মনে করি। আমি যদি নিউট্রাল গ্রাউন্ড থেকে চিন্তা করি, বাস্তবতা হলো যে এত মানুষের রক্তে রঞ্জিত হওয়া একটি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষের ক্ষোভের চাপে এবং জীবন বাঁচানোর তাগিদে। ৭৫-এর ঘটনা প্রবাহ কোনোদিন আমি মেনে নিইনি। আপনাদের যদি মনে থাকে, আমি যেদিন মেজর ডালিম আসলেন কোন এক ইউটিউবের সাথে আলোচনায়, আমি বলেছিলাম যে না, জাতীয়তাবাদী রাজনীতি হতে হলে শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সেলিব্রেট করতে হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট আইডিওলজি। হ্যাঁ, যেই কারণে আমি মনে করি না যে খালেদা জিয়া দীর্ঘদিন 15ই আগস্ট তার জন্মদিন পালন করেছেন। এই বিষয়ে যদি কেউ পালন করতে পারে, 15ই আগস্ট কি অন্য কেউ জন্মদিন পালন করতে পারবে না? যেদিন মৃত্যু হয়েছে বাংলাদেশ ওই দিন থেমে যাবে? ওই দিন আর কারো কোনো কার্যক্রম করা যাবে না? শাহিদ, আপনি যেহেতু রাজনৈতিক কালচারের কথা বলছিলেন, তাহলে আমরা এই যে আমি আপনার রাজনৈতিক কালচার তো একদিক থেকে হয় না সুলতানা, এটা দুই দিক থেকে আসতে হবে। আমরা আজকে বলে একটু আগে বাড়তে পারি কিনা? আমাদের প্রত্যেকের ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করে আমরা আমি তো আগে বাড়তে চাই বলেই আমি বলতে চাই যে আওয়ামী লীগকে যদি দেখতে নিজম মজুমদারের মতো, উইথ ডিউ রেসপেক্ট, তার এই ভাবনা চিন্তার মতো যদি মনে হয়, তাহলে আমরা আগে বাড়বো কিভাবে? আমাদেরকে আব্দুল হামিদের বাবদ বাস্তবতা স্বীকার করতে হবে যে উই হ্যাড প্রবলেমস। দ্যাটস হোয়াই দুই তরফই অনেক রকম অসৌজন্যতা, রাজনৈতিক ভাবে মানে খুবই ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে ঘটেছে। কিরকম মানে দুই তরফ যে বলছেন, কিভাবে আমরা কি অসৌজন্যতা দেখিয়েছি একটু বলেন, রেফার করেন, তাহলে উত্তরটা দিতে সুবিধা হয়। আমি তো অনেকগুলো বলেছি, আপনি তো সেটা মানতে রাজি নন। খালেদা না, আমি মানতে রাজি মানি। রাখেন সুলতান আপা, রাখেন। পুরো একটা ফ্যামিলিকে শেষ করে দিল 1975 সালের 15ই আগস্ট, যেখানে জিয়াউর রহমান সাহেব জড়িত ছিলেন। 21শে আগস্ট 2004 সালে কমপ্লিটলি গ্রেনেড মেরে ফেলবে। মানে এরপরে সৌজন্যতা দেখাবো আমি, মানে একতরফা। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোকো সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে, এই যে তিনি মারা গেছে, সেটা একটা সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে, মানে সবকিছু দেখাতে হবে আমাকে, আমাদের এই দায় নিয়ে, এই দায় আমাদের। মানে দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন। আপনার তরফ থেকে কোন রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না। গুন্ডা ছিলেন, হ্যাঁ, এরকম গুন্ডাই ভালো, দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, ঘরে ঘরে এরকম গুন্ডাই হওয়া ভালো। তাহলে আজকে যে বাংলাদেশি পাসপোর্টে ট্রাভেল করতে পারছি, আমি প্রতিবাদটা করলাম, আপনি করেননি, প্রতিবাদটা একটু দয়া করে করবেন। সুতরাং আমার যে কথাটা হচ্ছে, বা আমি যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে সৌহার্দ্য এক তরফ থেকে আসে না, এটা দুই তরফ থেকে আসতে হবে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন প্রথম রাজনীতি করতে এসেছিলেন, তারেক রহমান সাহেব প্রথম যখন রাজনীতি করতে এসেছিলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেছেন। নিজম মজুমদার, বাংলাদেশ যে এই সংকটে পড়েছে, সেইটার দায় তো সবারই কিছু না কিছু তো আছে। গত 16 বছরে বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতেই পারেনি। নির্বাচনগুলিও, আমি অন্তত বলবো 3টা নির্বাচন অত ভালো হয় নাই। এগুলো তো একটা আত্মশুদ্ধিরও ব্যাপার আছে। যেমন করি হোক, তার আগে খালেদা জিয়ার আমলে তারা তত্ত্বাবধায়ক সরকার কুক্ষিগত করে একতরফা নির্বাচন করে নিয়ে যেতে চেয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে, আবার নৃশংসতাও ঘটেছে। কিন্তু 53 বছর ধরে এই নৃশংসতার মধ্যেই আমরা হাঁটি পাপা করতে থাকবো। আপনি আমাকে যেটা বলতে চাইছেন, উইচ ইজ ভেরি ভেরি স্যাড। আপনি আমাকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে 15ই আগস্ট একটু মেরে ফেলেছে নিজুম ভাই, তাই বলে আপনাদেরকে এরকম করতে হবে?
একটু মেরেই ফেলেছে ভাই, একটু মেরে ফেললে কি হয়? না রাখেন আপা, দিস ইজ দ্য মেসেজ আই এম গেটিং। তাহলে আপনি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবেন? না 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 না, আপনি এটা শোনেন, আপনি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবেন? আমার I have every right to hate you till my death, which Aওয়ামী লীগ didn't. এখান থেকে তো ভালো আমি কিছু সেটা আসছে করিনি। না তো। আপনি আগে এটা সর্ট আউট করেন যে আমার ফ্যামিলিকে, আমার পুরো গোষ্ঠীকে মেরে ফেললো 75-এর 15ই অগস্ট। যিনি অন্যতম ভাবে জড়িত ছিলেন সেটা আমি বলিনি, আদালতের রায় আছে, সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় লেখকরা লিখেছেন, বাংলাদেশি লেখকেরা তো আপনি বাদ দেন। আমি এরপরে সৌজন্যতা দেখিয়েছি, এরপর আপনি কি করলেন? দুটো বোন বেঁচে ছিল, তাকে আপনি গ্রেনেড মেরে ফেলবেন। এইটাও নাকি ভ্যানিটি ব্যাগ থেকে আমরা গ্রেনেড মেরেছি। আমি কত সৌজন্যতা দেখাবো? আমি ঠিক কত বড় হলে আমাকে বড় বলা হবে? আমাকে তো বলেন না, বলেন কি? কি আছে বলেন তো? ঠিক মানে আছে, আমাকে আমার সারা মনে- জীবন আমার জসীমউদ্দিনের মনে এই হয় কবিতাটা গেয়ে যেতে হবে। আমি আমার মা একটু তাই respect বলেন, করি। আমার ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। আমাকে তাহলে এই গান গেয়ে যেতে হবে। না এখন আমার মায়ের কথা নিজুম সবসময় বলতেন। নিজুম মজুমদার, আমি আপনাকে সুলতান রহমান, আমি আপনাকে রেস্কিউ করি আলোচনা থেকে। লেটস মুভ ফরওয়ার্ড। আপনারা এই গো ধরে বসে থেকে আপনাদের ওয়ে আউট কি? আপনারা দেশে ফিরবেন কি হবে? আপনারা তো দেশ থেকে বেরিয়ে গেছেন। আমরা আপনাদের দেশ থেকে ফেরার বেরবো। রাস্তাটা কি? আমাদের দেশে ফিরবো কিভাবে? মানে আমাদেরকে এর আগে মাননীয় প্রধানমন্ত্রীকে 6 বছর দেশে ঢুকতে দেওয়া হয়নি, নানান ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। 6 বছর, 15 বছর, 21 বছর বাংলাদেশ আওয়ামী লীগ, এবং 1972 থেকে 1975-এর 15ই অগস্ট, হিসাব করেন কত বছর ছিলাম। শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। এখন আমাদেরকে, যে দল এই দেশকে স্বাধীন করেছে, তাকে আপনি বলে দিবেন এই দেশে কিভাবে ঢুকতে হবে? সেইটা আপনি ভুল বুঝছেন আমাকে। আপনারা তো দেশ থেকে পালিয়ে গিয়েছেন। একবার পালিয়ে কিভাবে গেলে তো আর পালিয়ে দেশে গিয়েছি? ফেরা রাষ্ট্রীয় যায় না। বিমানে করে, রাষ্ট্রীয় বিমানে করে, এভাবে তো আর একবারে রাষ্ট্রীয় দেশ বিমানে থেকে- করে। তাহলে তারেক রহমান কি করেছে? পালিয়ে গিয়েছে। তারেক রহমান পালিয়ে গেছে দেশ থেকে। তারেক রহমান কিন্তু দলের প্রধান ছিলেন না, দলের প্রধান ছিলেন বেগম জিয়া। বেগম জিয়া কিন্তু চালাইয়া দেশের দেন, মাটি ঠিক আছে, থেকে আপনার যান। চালাইয়া দেন রেফারেন্স শুনতে ভালোই লাগে। বলেন তারেক রহমান। শুনেন, I'm trying to be আপনাদের প্রতি সফট হওয়ার চেষ্টা করছি। কারণ হলো, আমি তো অ্যাটলিস্ট ওই রাজনীতিটা করি যে না, আওয়ামী লীগকে তার প্রাপ্যটা আমি দিতে চাই। যদিও সবসময় বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দাঁড়িয়েও বলেছি আমি, যে যার হাতে রক্তের দাগ তাকে আপনি শাস্তি দেন, কিন্তু বৃহৎ মতাদর্শকে আপনি নির্মূল করার রাজনীতি যদি করতে যান, এটা বাংলাদেশে ঐক্য আসবে না। এখানে বরঞ্চ নানান রকম অস্থিতিশীলতা জন্ম দিবে। তো যাই হোক, আমার চাওয়া অনুযায়ী তো সবকিছু হবে না, তাই না? আপনার চাওয়া অনুযায়ী সবকিছু হবে না। যেই জায়গায় দরকার ছিল, ডক্টর যেটা বলছে যে তাদের মধ্যে অনুশোচনা নেই, তাদের এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, একসাথে পথ চালার, এগুলোর আর সুযোগ নিশ্চয়ই আমরা চাই, কিন্তু বিচার এবং যার হাতে রক্তের দাগ, তার শাস্তি ছাড়া তো এই বাংলাদেশে এই প্রক্রিয়া আগাবে না। সেক্ষেত্রে প্রশ্ন হলো, আপনার কি না, আমি বলি, যার হাতে রক্তের দাগ বলছেন আপনি শেখ হাসিনার কথা মিন করছেন, ওকে বুঝলাম। এখন যার হাতে রক্তের দাগ আপনার তারেক রহমান, তাহলে কিভাবে করে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে পার পেয়ে গেলেন? কে ওই গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিল? কিভাবে জামাত ইসলামের সাথে রাজনীতি করে কিভাবে? এটাও প্রশ্ন করেন। আমাকে প্রশ্ন করতে দিন। জি, শাহেদ আলম, এটা হলো যে যার হাতে রক্তের দাগ বললে কি আপনি শুধুমাত্র শেখ হাসিনার কথা ইঙ্গিত করবেন, আর কারো এখানে নাই? না, আমি যেটা বলার চেষ্টা করছি, পারবো আমরা কি আগে বাড়তে না, পারবো? দেখেন, না, আমি আজকে আলোচনা করতে এইখানে চেয়েছি, আমার মনে হয় যে কি হলো ফেব্রুয়ারির ফাঁদে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলেছে, নানান রকম শর্ত দিয়ে, হ্যাঁ, নানান রকম শর্ত দিয়ে নির্বাচনটা আদৌ হবে কিনা, এই সংকট, এই সংশয় যখন দেশের গণতন্ত্রে আমরা ফিরতে পারবো কি পারবো না, নাকি আরো নানান রকমের হাঙ্গামা সামনে অপেক্ষা করছে, তখন আমরা যদি এখনো ঠিক যে অতীতের অনেক অমীমাংসিত বিষয়, মানে যেগুলোর হিস্সা নেওয়াটা দরকার ছিল, সেগুলো আমরা নিতে পারিনি। অনেক রকম খুন খারাপি, রক্ত আমাদের আছে, আমাদের জমিন, সবুজ জমিন লাল হয়েছে বহুবার, সত্য। অনেক বঙ্গবন্ধুকে হত্যা করা যেমন খুবই নৃশংসতা ছিল, আমি বলবো রাজনীতিতে অনেক রকম নৃশংসতা ঘটেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক দুটো দলকে বিশ্বাস করে, আর কাউকে, ডক্টর ইউনূসের মতো লোকদেরকে তারা বিশ্বাস করে না দেখেই আজকে কিন্তু মানুষ আবার ফুঁসে উঠছে। কিন্তু মানুষ যেমন করে এই দুটি দলকে বিশ্বাস করে, আস্থা রাখতে চায়,
এই দল দুটি কি মানুষের সেই প্রতিদান দেয় সামান্য পরিমাণও? এই প্রশ্ন দুটি আপনাদের আপনার সাথে আমি দ্বিমত করছি না, কিন্তু দল এবং লিডারশিপ দুটি ভিন্ন বিষয়, রাইট? আপনাকে ওই ডিফারেন্সিয়েটটুকু করতে হবে। আওয়ামী লীগের মতাদর্শের প্রতি মানুষের ইমান আছে, এটা অস্বীকার করছি না। কিছু মানুষের ইমান অবশ্যই আছে, এটি শাশ্বত, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু লিডারশিপ তো একটা বিষয়। আপনি যেই লিডারশিপ প্রশ্নবিদ্ধ, বিএনপি এবং অন্যান্যরা, হ্যাঁ তাদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে, তাদেরকে স্বৈরাচার বলা হয়েছে, কিন্তু এরকম এত গণহত্যা কার কাছে প্রশ্নবিদ্ধ? তার দলের কর্মীদের কাছে যদি প্রশ্নবিদ্ধ না হয়, তার দলের কর্মীরা যদি তাকে চায়, আপনি আমি কে? উনি তো তাহলে, আপনি যদি অপরাধ স্বীকার না করেন, অপরাধকে অপরাধ হিসেবে না দেখেন, তাহলে তো আপনার সাথে কোনো বন্ধুত্বের সুযোগ আমি দেখি না। অপরাধ হ্যাঁ, কোথায় প্রমাণিত হয়েছে? অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে? আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে আপনাকে 500টা আমি জিনিসপত্র দেখাতে পারি, কিন্তু সেইটা যাওয়ার আগে এটা বলি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি আদালত? না, আদালত তো চলছে, আদালত বিচার হচ্ছে। তাহলে তো আপনার যদি তাই হয়, তাহলে ড্যান মজিনা না, ওই যে 2004 সালে যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি উইকিলিক্সে যে ইমেলটা লিখেছিলেন আমেরিকার পররাষ্ট্র তাদের যে দপ্তরকে, যে তারেক রহমান হচ্ছে একটা চাঁদাবাজ, একটা দুর্নীতিবাজ, একটা চোর ডাকাত, আমরা সব উল্লেখ করছে, তাহলে সেটাও সত্যি? উইকিলিক্স একটা গোপন অনৈতিক লেনদেন। তার মানে আমি যদি গোপনে জেনে যাই লোকটা তা করেছে, সেটা সত্যি না, শুধু আপনার ইউনাইটেড নেশনস। আপনি জাতিসংঘের প্রতিবেদনের সাথে উইকিলিক্স কে মিলাতে পারবেন না, এগুলো খুবই জাতিসংঘের যিনি রিপোর্টটা বানিয়েছেন ভলকার টুর্ক নিজে বিবিসি কে বলছে যে সে থ্রেট দিয়েছে যে তারা আপনার সেনাবাহিনী নিবে না, ট্রুপস তারা প্রত্যাহার করবে যদি বাংলাদেশের কোনো কাজে তারা ইনভলভ হয়। কোনো কাজে, মাথায় রাখবেন শব্দটা, কোনো কাজে। আমার কাছে পুরো ট্রান্সক্রিপ্টটা আছে। যিনি জাতিসংঘের অনুচ্ছেদ 100 ভাঙতে পারেন, 38 ভাঙতে পারেন, যিনি একটি সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারেন, তিনি আবার যখন রিপোর্ট বানাচ্ছেন, তিনি আবার যখন উইন্ডোজের সাথে গলাগলি করে ছবি দেখতে পাই, যিনি আবার ডিপ স্টেটের আপনার জর্জ সরোসের বেতনভুক্ত কর্মচারী দেখতে পাই, তার রিপোর্ট আমাকে মানতে হবে। আচ্ছা, আপনার সমস্ত রেফারেন্স চালাইয়া দেন না, সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত নাকি ওইটা আপনাদের তো আমি দেখি না যে যুদ্ধ করা ছাড়া আর কোনোভাবে ফিরতে পারবেন। তো ঠিক আছে, যদি যুদ্ধই করেন তাহলে তো আমাদেরও যুদ্ধ করতে হয়, কেননা আমরা তো চাই না যুদ্ধ। কেন আপনি কেন আক্রান্ত বোধ করছেন? আপনি তো দখল করেন নাই দেশটা, আপনি আক্রান্ত বোধ করছেন কেন? না, আমি আক্রান্ত বোধ করছি কেননা আমি তো এই পার্টের বাইরের কেউ না। আমি আমার গত 15 বছর আমি শেখ হাসিনা শাসন ব্যবস্থা নিয়ে বিরোধিতা করেছি, যে কারণে আমাকে জামাত শিবির বলা হয়েছে। তাহলে আপনি মনে করছেন যে আমাদের আর কোনো গণতান্ত্রিক পথ নাই আসার? আমাদের কোনো গণতান্ত্রিক আছে? অনুশোচনার মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যাদের হাতে কার কাছে এবং কেন, মানে কিসের জন্য অনুশোচনা? আপনি সেইটার জায়গায় তো আপনি আসতে হবে আপনাকে, যে ঠিক আছে ওকে আপনি বলুন না অনুশোচনা কেন এবং কার কাছে? আপনারা দাবি তোলেন যে একটা রাষ্ট্রীয় রিকনসিলিয়েশন করুক নতুন সরকার যারা আসবে। না, আপনি আমাকে বলুন, আমি আপনার কাছে আসলে পরামর্শই চাই যে অনুশোচনা বাংলাদেশ আওয়ামী লীগ অনুশোচনা করবে, কার কাছে করবে? আমি বলছি না অনুশোচনা করার জন্য কার কাছে করবে সেটা না, কিন্তু আপনাদের অ্যাপ্রোচটা সেটা না তো কি? বুঝলাম না আপনার কথা। আপনি না মাত্র বললেন অনুশোচনা করবে, কার কাছে করবে? এই যে আপনারা দাবি তোলেন, একটা রেশনাল দাবি তোলেন যে ঠিক আছে বাংলাদেশকে আমরা সমানভাবে গড়তে চাই, whatever happened জুলাই, আপনারা রিকনসিলিয়েশন কমিশন করেন, আমরা আমাদের বক্তব্য দিব। রিকনসিলিয়েশন কমিটি মানে কি একটু বলেন তো দেখি, আমি একটু ঋদ্ধ হই। রিকনসিলিয়েশন কাউন্সিল যেটা কমিশন, যেটা রাজনৈতিক তিক্ততা, রক্তাক্ত ইতিহাসের পরে জাতি গঠনে সকল পক্ষকে একমত পথে নিয়ে আসার জন্য একটা ঐতিহাসিক দলিল। নিশ্চয়ই আপনার অজানা দলিল না, আমি অজানা না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অল্প স্বল্প জানি। এটা দলিল না, এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আপনারা দাবি তোলেন যে উই ওয়ান্ট টু ব্যাক টু আওয়ার ল্যান্ড, টু পলিটিক্স। কার সাথে রিকনসিলিয়েশন করব? যাদের ব্যাপারে আমরা বলছি যে তারা হত্যা করেছে, তাদের সাথে আমরা দাবি করছি যে তারা হত্যা করেছে, এবং তাদের যে সমন্বয়ক পরিষ্কার করে বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি আগুন না দিতাম মেট্রো রেলে। আরেকজন বলেছে, একটা ছেলে নাম হচ্ছে সজল, আমি সজল মিয়া, আমি বিটিভিতে আগুন দিয়েছি। তারপরে আরেকজন নেতা বলছে আমরা
যদি পুলিশরা না মারতাম, তারপরে যে নাফিস যে উত্তরার যে ড্রাগ ডিলার, সে বলেছে আমি পুলিশ হত্যা করেছি, তো সমস্ত বর্ণনা দিচ্ছে তারা, অপরাধ আমি হলাম। হ্যাঁ, মানে বুঝলাম না শাহেদ ভাই, মানে এই স্বীকারোক্তি, ওপেন স্বীকারোক্তি দিচ্ছে যারা, তাদের ব্যাপারে চার্জ আনা হচ্ছে না, চার্জ আনা হচ্ছে আপনি আমার উপরে। যিনি সমন্বয়ক হাসিব আল ইসলাম, তিনি চ্যানেল আইতে প্রোগ্রামে বলছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এরকম অরাজকতা না করতাম, তাহলে আমরা পারতাম না। এক নাম্বার, এরকম আপনি নিশ্চয়ই এগুলো আপনার চোখ এড়ানোর কথা না, বিকজ বোথ অফ আস আমরা দুজনে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি। তো তাদের বিরুদ্ধে চার্জ আনা হলো না, তাদেরকে আপনি স্বৈরাচার বলছেন না, তাদেরকে আপনি খুনি বলছেন না, খুনি বলছেন আমাকে, মানে কেন ভাই? আর আমি যে অনুশোচনা চাইবো, আমার দলে বাংলাদেশ আওয়ামী লীগের যদি আমি লাস্ট হিসাবও করি, আমাদের হিসাব মতে 35 থেকে 42% ভোট আমাদের আছে। যারা ভোট দেয় তাদের মধ্যে 2 থেকে 3 কোটি, বা ডাটা অনুযায়ী আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে, আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে। ভাই শোনেন, আমাদের ভোট আছে 50%, মাঝখানে আমরা আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আপনার চালায়া দেন রেফারেন্স আপনি বলতে পারেন। আমার কাছে যে ডাটা আছে জাতীয় বাংলাদেশ নির্বাচনের, যে আমি বইটা এখনই বের করতে পারি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট এখনো পর্যন্ত 35 থেকে 42%। 42% মানুষ আওয়ামী লীগকে অপরাধী মনে করে না। কার কাছে অনুশোচনা চাইবো আমি এখন? আওয়ামী লীগ আর জামাত মনে করে, আপনি মনে করেন, জামাত মনে করেন, জামাত তো গণহত্যা করেছে, আমি ওর কাছে মাপ চাবো? জামাত তো 71-এর গণহত্যা করেছে, না আপা রাখেন, জামাতের হাতে রক্তের দাগ নাই 71 সালের, তার সাথে বিএনপি রাজনীতি করে কিভাবে একটু বলেন তো আমাকে। হ্যাঁ, সুলতানা কি জিজ্ঞেস করছিলেন? আমি বলছি নিজুম সাহেবের কথা আর জিজ্ঞেস করবে না, একটু নিজুম সাহেবের কথা শুনেন। আমি বলছিলাম কি যে ফেব্রুয়ারিতে আপনার বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আমি যদি দেখি যে নিরাপত্তা উপদেষ্টাকে তারা বিবৃতি তো দিয়েছেই, সাংবাদিক একজন প্রশ্নও করেছিলেন, তখন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় এবং সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন হয়, তাহলে ফেব্রুয়ারিতে ভোট হতে পারে। আপনারা কেমন করে নিশ্চিত হলেন যে ফেব্রুয়ারিতে ভোট হবে? দেখুন, ভোট হওয়া ছাড়া এই সরকারের আর কোন দ্বিতীয় বিকল্প পথ খোলা নেই। এটি নিজম মজুমদার অনেক বিষয়ে বিরোধিতা করলেও এটি স্বীকার করেছেন। কারণ রাজনীতি বুঝলে আপনাকে বুঝতে হবে যে ভোট না দেওয়ার সকল প্রচেষ্টা ইউনিট সরকার করেছে, নিজের প্রচারণায় হোক আর অন্যদের ইন্ধনে হোক। ইন্ধনটা তো আমরা জানি, আমরা প্রকাশ্যে বলি, ছোটন গ্যাং এর মতো যারা এই বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে জড়িত সরকারের কিছু উপদেষ্টা, এবং সেই উপদেষ্টাদের পাঠ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের যে পদায়ন, যেই ব্যক্তি এইটার ক্রিয়ানক হিসেবে কাজ করেছে বলে আমরা মনে করি। এবং আমার অভিযোগ আরো 2-1 বিরুদ্ধে আছে, এগুলো আমি প্রকাশ্যে বলেছি। তারা যেই খেলাটা খেলার চেষ্টা করেছে কয়েকজন ইউটিউবারকে সাথে নিয়ে, যে একেবারে নির্বাচনে রোডম্যাপ প্রতিহত করা, ইউনিট সরকারের কিছু হলে একসাথে দেশে ফিরবো, ফিরে আমরা বিপ্লব করব, বিপ্লবী সরকার। আমি বরাবরই বলেছি যে না, বিপ্লবী সরকার পৃথিবীতে যেই কোনোদিন গণতন্ত্র আনে নাই, পৃথিবীর নট এ সিঙ্গেল বিপ্লবী গভর্নমেন্ট উইল এনশিওর ডেমোক্রেসি। সো আমাদের দরকার পার্লামেন্টারি সিস্টেম। এই ছাত্ররা, সমন্বয়করা, যাদেরকে আমি মনে করি 24-এর রোশনাই, যেটা মনে করে টোকায়, আমি মনে করি রোশনাই। তো এই রোশনাইরা যখন বিপ্লবের পথে হাঁটছে, আমাদের বিপ্লব দরকার, আমি তখন বারবার বলেছি যে লুক, এইটা বিপ্লব ছিল না, এটা গণ অভ্যুত্থান ছিল। বিপ্লব হয় 14-15 বছরের একটা সশস্ত্র লড়াইয়ের, মতাদর্শ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সশস্ত্র সংগ্রাম, সেটা তোমরা যাও নাই। এইটা ছিল একটা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সরকার হলো এটা। তো এখন বিপ্লবী সরকারের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতি করা, সেই দিকে বরাবরই আমি ভোকাল ছিলাম। তারা রাজনৈতিক দল গঠন করেছে, তার অর্থ কি? তারা গণতন্ত্রের চর্চায় ফিরেছে, তাই তো? এই গণতন্ত্রের চর্চায় ফিরলেও পরান বাজার থেকে শুরু করে আরো অনেকেই যারা এই বিরাজনীতিকরণ প্রক্রিয়াটাকে চেয়েছেন, বা বিপ্লবী সরকার, ইকবাল করিম সেনাপ্রধান সহ, তারা যে বিপ্লবী সরকার করে শেখ ইউনূস সরকারকে যে নির্বাচন প্রক্রিয়ার বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন গত 4-5 মাসে আমরা দেখেছি, যার প্রেক্ষিতেই টিভি টকশোতে আমরা দেখেছি যে উই গট এভরিথিং ম্যান্ডেট পর্যন্ত এই ধরনের কথা, যেটা ট্রিগার করেছে আমাদের গণতন্ত্রের মনে নো, ইউ ডোন্ট হ্যাভ দ্য এভরিথিং ম্যান্ডেট। সুতরাং সেই জায়গা থেকে বিরোধিতা শুরু হয়েছে, এবং তারা যে গত 4-5 মাসের যে জার্নি, যা তারা যে মনে করছে যে তারা এভরিথিং ম্যান্ডেট আছে এবং তারা বিরাজনীতিকরণ করবে, নির্বাচন না দিয়ে অনন্তকাল ক্ষমতায় থাকবে, সেই খেলাটাতে তারা
ফেল করেছে। ফেল করার প্রেক্ষিতেই এই যে সমঝোতা হয়েছে, তাহলে যেই বিএনপি কে 5 দিন বৈঠকের জন্য সময় চেয়েও বিএনপি সময় পায় না, সেখানে তারেক রহমানের সাথে অনুনয় বিনয় করে প্রায় বলা চলে যে ব্যাপক রকম অর্থ কূটনীতি করে একটা বৈঠক প্রধান উপদেষ্টা ম্যানেজ করেছেন কিংবা বৈঠকটা হয়েছে, তার অর্থ এই যে তারা ওই পথ পরিহার করেছে। এখন নির্বাচন তাদের দিতে হবে। হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে ড্যাগরা বাঁধতে পারে, কিন্তু নির্বাচন দেশে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ 15 বছর পরে হলেও তো নির্বাচন হবে। না 15 বছর না, ওইদিকে যাওয়ার সুযোগই নাই। নির্বাচন হবে। আপনি যে ইউটিউবারদের কথা বলছেন, তারা দেখুন বিএনপি